আর আমার ডিউটির সময় কথা বলা বারণ। এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই, আরও তো সিনিয়র ওয়েটাররা আছে। তোমার এই ক্যান্টিনের যত ক্ষতি হবে তা আমি দেব। এখন বসো এখানে। না ভাই, টাকা লাগবে না। এই পর্যন্ত আমাকে কেউ এভাবে বলেনি। সবাই আমাকে ছোট লাট বলেছে, সবাই আমাকে ছোট লোক বলেছে, কিন্তু আপনি প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো। গতকাল যে মরল না, মাহিম একেবারে খারাপ লোক। তার মৃত্যুতে কে কী করবে আমি জানি না, কিন্তু আমি মসজিদে 10 টাকা দিব। আচ্ছা দিও। এখন বলো তো, তোমার পরিবারে কে কে আছে? আমার আব্বু অনেক বছর আগেই মারা গেছে। আমার বড় ভাইয়ের বয়স। অসুস্থ মা, এক বেকার বড় ভাই, আর আমি। তোমার বাবা কোথায়? তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু, আর সে কোনো কাজ করে না কেন? আমার বড় ভাইয়ের বয়স 23 বছর, আর সে পড়ালেখার অনেকটুকু করেছে, কিন্তু কোনো চাকরি পায়নি তেমন। আমার মতো চাকরি করতে বললেই বলে সে এত পড়াশোনা করেও এত ছোট চাকরি করবে না। ও, ঠিক আছে। তাহলে তোমার বড় ভাইকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, আর তার সকল সার্টিফিকেট নিয়ে যেতে বলবে। সেখানে গেলেই তার চাকরি হয়ে যাবে। এই অ্যাড্রেসে পাঠাবে। আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া? আপনি এত বড় উপকার করলেন আমাদের। ওরা কথা বলছিল, এমন সময় মিলি আর কে আসলো ওদের কাছে। কিরে সজীব, এই খ্যাতের সাথে কি কথা বলছিস? না আপু, এমনি কথা বলছিলাম। তা কি কথা বলছিলে? রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞাসা করছিল। ও, জানো মিলি আপু আর কেয়া আপু, রাকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাদশা সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল। কিরে খ্যাত, তোর তো নিজেরই ঠিক নেই, তুই আবার সজীব ভাইয়ের চাকরির ব্যবস্থা কিভাবে করলি রে? আরে বাদ দাও এইসব বিষয়, তা আপনার না জানলেও চলবে। তোর মুখ বেশি চলছে কিন্তু। তা কি কথা বলেছিলে? আরে ছাড় না দোস্ত। তা রাকিব, তুমি কিভাবে সজীবের চাকরির ব্যবস্থা করলে? না মানে, আমার এক আত্মীয় আছে যার একটা ছোট দোকানে লোক লাগবে, তাই সজীবের ভাইকে সেই ব্যাপারেই বলা হয়েছে। আর তেমন কিছু না, আমি এখন গেলাম। এই বলে যখন উঠতে যাবে, কেয়া বাদশার হাত ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল। আরে কোথায় যাও আমাদের কথা না শুনে? আপনাদের মতো বড় লোকের সাথে আমার মতো গরিবের কি কথা? তুই কি জানিস যে মাহিম খুন হয়েছে? কে মাহিম? গতকাল যার সাথে তোর মারামারি হলো, আর যাকে গতকাল তুই হিংস্রভাবে খুন করেছিস। বাদশা এই কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ গতকালকে বাদশাই যে মাহিমকে মেরেছে তা তো এদের জানার কথা না। কি আবল তাবল বলতেছেন? আমি আবার খুন? হাসালেন। মিলি গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিমকে যখন খুন করে রাস্তায় ফেলে এসেছিলে। অসম্ভব, গতকাল তো আমি হুডি পরেছিলাম। তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো? আপনি কি সত্যি আমার চেহারা দেখছেন? ভালো করে ভেবে দেখেন। আসলে গতকাল সেই খুনি হুডি পরা ছিল, তাই চেহারা দেখতে পারিনি, কিন্তু তার চোখ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে তোর মতোই দেখতে। তাহলে থাকেন, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ি কি আছে? আজকে তো ক্লাস হবে না, তাই বসো। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ডস নেই ভার্সিটিতে? আমার মতো খ্যাতের আবার ফ্রেন্ডস? ক্যান ইউ বি ফ্রেন্ডস? মানে আমার মতো খ্যাতের সাথে হুট করে বন্ধুত্ব কেন করবেন? দেখো, সেই দিনের ব্যাপারের জন্য সরি। আমি জানি সব করেছে মাহিনী, তাই আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হুট করে তুই থেকে তুমি, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। আরে কোনো গন্ডগোল নেই, তোমাকে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছি। কেন, আমরা মেয়ে বলে ফ্রেন্ডশিপ হবে না? না তেমন না। তাহলে আর কোনো কথা না, আজকে থেকে আমরা ফ্রেন্ডস। বাদশার দিকে হাত বাড়ালো। বাদশা কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল। সেই সময় জিসান আসলো। রাকিব, তুই কি করছস এই জায়গায়? বাদশা জিসানকে চোখের ইশারায় বলে দিল চুপ থাকতে, কারণ জিসান আর বাদশা যে একে অপরকে চিনে এটা কেউই জানতে না পারে। জিসান, তুমি কি রাকিবকে চেনো নাকি? না আসলে কালকে ঝামেলার পর রাকিবের সাথে রাস্তায় দেখা হয়, সেখানেই পরিচয়। ও তাই বলো। তা তোমরা এখানে কি করছো? রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম।
বাদশার দিকে জিসান আর চোখে তাকালো, কারণ বাদশা কোনো দিনও মেয়েদের সাথে মিশেনি। তাহলে তোমরা থাকো আজকে, আমি আসি, কালকের অনুষ্ঠানে আবার দেখা হবে। এই বলে বাদশা চলে গেল। পরের দিন সকালে আজকে যে করেই হোক না কেন রুদ্রকে মারতে হবে। কিন্তু এত মানুষের সামনে কিভাবে মারবে? আবারও ওর সাথে বডিগার্ডও থাকবে। তোর কাছে কি কোনো প্ল্যান আছে বাদশা? বাদশা কোনোদিন প্ল্যান ছাড়া যুদ্ধে নামে না। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে, সবাই কাজে লেগে পড়েছে। বাদশা জিসানের সাথে আজকে রাহুল আর সাব্বির এসেছে। একটু পর অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো। চিফ গেস্ট হিসেবে দীপ এসে গেছে। বাদশাকে আর জিসানকে এখনো দেখতে পায়নি। আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল। এমন সময় ভার্সিটিতে প্রায় 30টারও মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো। সবাই বুঝে গেল যে রুদ্র এসে গেছে। রুদ্রকে সবাই ভয় পায়। রুদ্র গাড়ি থেকে নামলো। কিরে বাদশা, তুই কোথায়? তুই না বলেছিলি যে ভার্সিটিতে আসলে আমার সামনে আসবি? আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, সাহস থাকলে সামনে আয়। রুদ্র, কি হচ্ছে এইসব? বাদশা এখানে কিভাবে আসবে? তুই জানোস না বলে কথাটা বললি। বাদশা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এই ভার্সিটিতে ওকে পাবো। দীপ পুরো ভার্সিটিটা একবার পুরোটা দেখে নিল। দীপ দেখলো দূরে সাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে। দীপ বুঝে গেল রুদ্রের আজকে শেষ দিন। রুদ্রের মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকের ঘরে যেতে, তাও আবার একা একা। রুদ্রের ইগোতে লাগলো কথাটা। রুদ্র সবাইকে ওখানে রেখে একা একা চলে গেল। রুদ্র সেইখানে গিয়ে দেখলো একটা রুম আছে। রুদ্র সেই রুমের ভেতরে প্রবেশ করলো। রুদ্র দেখলো রুমে কেউ নেই। রুদ্রের পিছু পিছু ওর লোকের সাথে দীপ আর ভার্সিটির ছেলেরাও এলো। তারা রুমে গিয়ে দেখলো সেখানে রুদ্র নেই। রুদ্রকে আগেই বাচ্চা অজ্ঞান করে ভার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে রুদ্রকে বাচ্চা ক্লাসরুমে নিয়ে যাবে। রুদ্রের আস্তে আস্তে চোখ খুলছে। চোখ খুলে সে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সে বোঝার চেষ্টা করছে যে সে এখানে কিভাবে আসলো। তার মনে পড়ে গেল সে যখন ওই রুমে গেল তখন একজন লোক মুখ বেঁধে তার ঘাড়ে এমনভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার আর কিছুই মনে নেই। রুদ্র এখন দুইটা বেঞ্চের সাথে বাঁধা আছে। রুদ্রের সামনে এখন একটা লোক দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, বাদশা। কিন্তু রুদ্র বাদশার মুখ দেখতে পারছে না, কারণ বাদশার মুখে মাস্ক পরে আছে। এরে তুই? তোর মৃত্যু আমার মৃত্যু, তাও আবার তুই? আমি নিজেই মৃত্যুর ফ্যাক্টরি, আর তুই আমাকে মারার ভয় দেখাচ্ছিস? আমাকে খুলে দে, তাহলে তোকে প্রাণে বাঁচার সুযোগ করে দেব। খোল আমাকে। কুল কুল, এত গরম হওয়ার কিছু নেই। তোর চিৎকার কেউ শুনতে আসবে না, কারণ তোর সামনে এখন বাদশা দ্য মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর রুদ্রের মুখ থেকে হাসিটা নিমিষেই মলিন হয়ে গেল। ভাই, আমাকে মাফ করে দিন, আমি কিছু জানি না। সব ওই ডেভিড আর বাইরের দেশের মাফিয়া করেছে। ভাই, আমি সত্যি কিছু জানি না। এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি শুধু দুইটা প্রশ্ন করব, যদি তুই সত্যি কথা বলিস তাহলে তোর মুক্তি। কি প্রশ্ন ভাই? আমার ভাইকে কিভাবে মেরেছিস? আই ওয়ান্ট অ্যান্সার। ভাই, আমি জানি না। বাদশা বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে। কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো, আর তার মুখে একটা হাসি ফুটে উঠল। বাদশা একটা পকেট নাইফ বের করে রুদ্রের হাত বরাবর গেঁথে দিল। রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ভার্সিটির পাশে আরও কয়েকটা ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করতেছে আর সাউন্ড স্পিকারে গান বাজাচ্ছে, যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে। এবং এই শব্দই যথেষ্ট বাদশার জন্য। আসলে এই ভার্সিটিতেও অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেল। এখনো সময় আছে, বলে দে, না হলে তুই বাদশার হিংস্রতা এখনো দেখিস নাই। ভাই, আমি সত্যি জানি না। বাদশা এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়া ঢুকিয়ে দিল।
পুরো এক প্যাকেট। তারপর রোজার চোখের সামনে একটা পিন নিয়ে আসলো। ধারালো পিন আর রুদ্রের চোখের মাঝখানে 1 মিলিমিটারের ব্যবধান আছে শুধু। এখনো কি বলবি নাকি সারা জীবনের জন্য অন্ধ করে দিব? না ভাই, আমি সব বলবো না ভাই, আমি সব বলবো, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে বল। ভাই, সেদিন রাশেদ ভাইয়ের কাছে খবর এসেছিল যে দুবাই লন্ডনে আসলাম খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশেদ ভাইয়ের ওপর অ্যাটাক করবে। তখন রাশেদ ভাই তার পুরো গ্যাং নিয়ে আসলাম খানের ওপর হামলা করে। আসলাম খান হেরে যাচ্ছিল, ঠিক সেই সময় ডেভিড রাশেদ ভাইয়ের পিছন থেকে চাকু মারে। রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিলাম না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে ধোঁকা করতে পারবে। রাশেদ ভাই আমাকে চোখের ইশারায় ডেভিডকে মারতে বলে, কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহর দেওয়ার লোভ দেখিয়েছিল, তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি। সেই সময় চীনের ডন কিং চং আসল, সাথে রাশিয়ার মাফিয়া কিং ডেভিড আর পাকিস্তানের ডন ফিরোজ খান আসল। ডেভিড তাদেরকে লুকিয়ে বাংলাদেশে আসতে সাহায্য করে। আমার সামনে সবাই রাশেদ ভাইকে খুবই হিংস্রভাবে হত্যা করে। ভাই, তারপর ডেভিড বাকি দণ্ডের সাহায্যে এই দেশকে জাহান্নামে পরিণত করে তোলে। ভাই, আমি আর কিছু জানি না, আমাকে মাফ করে দিন। ফরেন মাফিয়ারা কি এখনো দেশে আছে? না ভাই, তারা নিজ নিজ দেশ থেকেই ডেভিডকে পাওয়া তারা নিজ নিজ দেশ থেকে ডেভিডকে পাওয়ার দিচ্ছে। তাহলে তাদেরই দেশে কিভাবে আনবো? ভাই, সেটা ডেভিড জানে। তাহলে আমাকে ডেভিডের ঠিকানাটা দে। ভাই, সে তো আন্ডারগ্রাউন্ড। ঠিকানা দিবি নাকি এখানেই তোকে মেরে ফেলবো? বলছি ভাই, ডেভিড এখন এই গেস্ট হাউসে রয়েছে। ভাই, এখন আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে আপনার দলে। আচ্ছা তুই আমাকে বলতো, সেই দিন তুই ইচ্ছা করলে কি ভাইয়াকে বাঁচাতে পারতি? হয়তো পারতাম। তাহলে তুই ভাবলি কিভাবে যে আমি তোকে বাঁচতে দিব? বলেই বাচ্চা রুদ্রের গলার ব্লেড দিয়ে একটা কাট দিল। রুদ্রের গলা থেকে গড়গড় করে রক্ত বের হওয়া শুরু করলো। তখনই বাদশা একটা তখনই বাদশা একটা চিৎকারের শব্দ পেল। বাদশা পেছনে তাকিয়ে দেখলো কিয়া চিৎকার দিয়েছে। বাদশাকে এভাবে দেখেছে যে কেউ ভয় পেয়ে যাবে। কিয়া রুম থেকে দৌড় দিল। বাদশা তার পেছনে দৌড়াতে লাগলো। কিয়া, আমার কথা শোনো। না, তুমি একটা খুনি। কিয়া দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেল। আর একটা কথা, বাদশা আর কিয়া ছিল বিল্ডিং এর টপ ফ্লোরে। কিয়া দেখলো তার সামনে তার বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমাকে বাঁচাও, আমার পেছনে একটা খুনি আসতেছে। কোথায় সে? তুই আমার সাথে আয়। বলেই কিয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনে হাঁটতে লাগলো। আর সেই সময় বাদশার সামনে আসলো কিয়া আর কিয়ার ভাইয়ের। ভাইয়া, এটাই সেই খুনি, আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে, এখন আমাকেও মেরে ফেলবে। কেয়ার ভাই বাদশার দিকে রিভলভার তাক করলো, কিন্তু যখন বাচ্চার চেহারা দেখলো তখন কেয়ার ভাইয়ের হাত পা কাঁপা শুরু করলো। আর এক সময় রিভলভার পড়ে গেল তার হাত থেকে। কেয়ার ভাই আর কেউ না, দীপ, যে বাদশার আসল পরিচয় জানে। দীপ বাদশার পায়ের সামনে শুয়ে পড়ল। ভাই, আমার বোনকে ক্ষমা করে দাও, সে তোমাকে চিনে না তাই এমন করেছে। আমি কিয়াকে মারবো না, আমি তো শুধু তাকে বোঝানোর জন্য তার পিছনে দৌড়াচ্ছিলাম। ভাইয়া, তুমি ওকে ভয় কেন পাচ্ছ? ডাইরেক্ট শুট করে দাও। কেয়ার মাথায় কিছু ঠুকছে না। সেই সময় তাদের কাছে জিসান, সাব্বির আর রাহুল আসলো। বাচ্চা, কাজ কি শেষ হয়ে গেছে? জিসান, তুমিও? জিসান একবার কেয়ার দিকে তাকিয়ে আবার বাসার দিকে তাকালো। সাব্বির রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে রয়েছে, শাপলা চত্বরে ঝুলিয়ে দিবি। ওকে ভাই। কেয়া আর কোনো চাপ নিতে পারেনি, তাই কেয়া সেন্সলেস হয়ে যায়। হাইপার হওয়ার কিছুই নেই কেয়া, মাথায় এত প্রেশার নিতে পারেনি তাই সেন্সলেস হয়ে গেছে। দীপ, তোর বোনকে বাসায় নিয়ে যা আর তোরা আমার সাথে চল, ডেভিডের সাথে দেখা করে আসি। ডেভিড, তুই ওর ঠিকানা কোথায় পেলি? রুদ্রের থেকে সব জেনে নিয়েছি। আর দীপ, আজকে ফ্ল্যাটে দেখা করবি সন্ধ্যার দিকে। ওকে ভাই। এখন চল তোরা। তারপর বাদশাহ, জিসান, সাব্বির আর রাহুল গাড়িতে উঠে রুদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ড দেখতে পেল। বাদশাহ গাড়ি গোডাউন থেকে অনেকটা দূরে পার্কিং করলো।
তারপর সবাই আস্তে আস্তে গোডাউনের পেছনের দেয়ালে টপকে ভেতরে গেল। সেখানে অনেক গার্ড ছিল, কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা বাদশার কাছে কোনো ব্যাপারই না। আস্তে আস্তে সব গার্ডদের মেরে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছালো। ভিতরে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ডেভিড তার গার্লফ্রেন্ড, ডেভিডের খাস চামটা লিটম আর ডেভিডের বিয়ে নিশি আছে। ও তাহলে সবাই একসাথে আছে। আজকে সবার খেল খতম। রাহুল আর সাব্বির ভিতরে যা। ভাই আমরা যাব। চিন্তা করিস না, এই বাচ্চা থাকতে তোদের কেউ টাচ পর্যন্ত করতে পারবে না। তোরা শুধু ডেভিডকে এই কথাটা বলবি। ওকে ভাই। রাহুল আর সাব্বির রুমের ভিতর গিয়ে ডেভিডের সামনে দাঁড়ালো। বাদশা আর জিসান দরজার কাছে লুকিয়ে আছে। কিরে তোরা এখানে? তোদের তো এই হাইড আউটের ব্যাপারে বলিনি, তোরা কিভাবে এই জায়গায় আসলি? আসলে রুদ্র ভাই আমাদের আপনার ঠিকানা বলেছিল। তার রুদ্র কোথায়? রুদ্রকে তো আমি বাদশাকে মারতে পাঠিয়েছিলাম। কি? আসলে রোদ্রুপ ভাই আর বেঁচে নেই। বাদশা ওকেও মেরে ফেলছে? তা তোরা কি আমাকে এই খবর শোনানোর জন্য আসলি? রিপিট। না ভাই, আমরা একজনকে আপনার সাথে দেখা করতে এনেছি। কে সে? আমি। কে রে তুই? তোদের আজরাইল, বাদশা দ্য মাফিয়া কিং। বলেই বাদশা ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল, কিন্তু ডেভিড লিটনকে তার সামনে নিয়ে আসলো। তাই গুলিটা লিটনের লাগে। বাদশা যেহেতু দূরে ছিল তাই বুলেট লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশি আর রোকেয়া ফায়ারিং করা শুরু করে। আবার ওইদিকে বাদশা, জিসান, সাব্বির আর রাহুলও ফায়ারিং করা শুরু করে। যেহেতু বাদশা হুট করে হামলা করে তাই ডেভিডরা কিছু করতে পারেনি। আর এইদিকে রোকেয়ার গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এইদিকে বুলেটের তুফান চলছে। তাই রোকেয়াকে রেখে নিশি আর ডেভিড পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। রাহুল আর সাব্বির ওদের পিছু নিতে গেলে বাদশা ওদের থামায়। কি হলো ভাই, আমাদের আটকালেন কেন? ডেভিডের পিছু করতে হবে না। কেন ভাই, ডেভিড তো পালিয়ে গেল। মানে? বাদশা জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা একটা পৈশাচিক হাসি ছিল। এই হাসির মানে বাদশার প্ল্যান কাজ করেছে। এখন শুধু খেলা হবে মৃত্যুর খেলা। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ডেভিড তো বেরিয়ে গেল। আমি চেয়েছি বলে যেতে পেরেছে। মানেটা কি? তোর মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। বাদশার খেলা বাদশা আর আল্লাহ তাআলা বাদে কেউ বুঝতে পারে না। ভাই তুই আমাদের বুঝিয়ে একটু বল। পরে বলবো, এখন রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় এই দ্বীপের সাথে অনেক কথা আছে। আজকেই সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবই তো বুঝলাম, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজে। এখনই সব মানে বুঝলে কি হবে? সন্ধ্যায় সবকিছু বলবো। আর এই রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়, এর চিকিৎসা করতে হবে। তারপর সবাই তাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। সন্ধ্যার দিকে দীপ ফ্ল্যাটের কাছে আসলো। আমাকে একবারও বললে না ভাই যে তোমরা সেই ভার্সিটিতে ভর্তি হয়েছো, তাহলে আমি সাহায্য করতে পারতাম। তোকে বললে তুইও ওদের মতো আমাকে আটকাতি যে এটা করা রিস্ক, ওটা করা রিস্ক। ও তাহলে এই ব্যাপার। তা রোকেয়ার কি অবস্থা করেছো? ওকে ডাক্তার দেখে গিয়েছে, গুলি বের করা হয়েছে। এখন ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, প্লাস বিছানার সাথে হাত পা বাঁধা আছে। কিন্তু আমরা কেন ওকে বাঁচিয়ে রেখেছি তাই তো বুঝতে পারছি না। আর কেনই বা ডেভিডকে এভাবে পালিয়ে যেতে দিয়েছি। সব বলবো আজকে। আগে দীপ বল, কেয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আমি ওকে সব বলে দিয়েছি আপনার ব্যাপারে, আমার ব্যাপারে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুই কি জানোস তুই কি করলি? এর ফলে আমরা কত বড় বিপদে পড়বো তুই ভাবতেও পারবি না। এখন যদি কেয়া কাউকে কিছু বলে দেয়
আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই এখানে? তোমার পিছু নিয়ে এখানে এসেছি। কিন্তু কেন? তুই জানিস না বাদশা ভাই এইসব পছন্দ করে না। এ তোমাদের কাছে বাদশা হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধু রাকিব। কেয়া, তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। মানেটা কি কেয়া? মানেটা হলো আমি বাদশাকে সাহায্য করতে চাই। তুই কিভাবে সাহায্য করবি? আমি জানি না, কিন্তু আমি সাহায্য করতে চাই। বাদশা, তুই কি চাস কেয়া এখানে থাকবে কি না? কেয়া আমাদের সাহায্য করতে পারবে? ভাই কিন্তু কিভাবে? সেটা আস্তে আস্তে জানতে পারবি। ঠিক আছে, কিন্তু এখন বল, তুই ডেভিডকে কেন যেতে দিলি? এটা তো আগে বল। বাদশা আর রুদ্রের মধ্যে যা যা কথা হয়েছিল তা সব খুলে বলল। এইসবের সাথে ফরেইনার মাফিয়ারা আছে, এটা তো আমরা অনেক আগে থেকে জানি, কিন্তু এইসবের সাথে ডেভিডকে যেতে দেওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছা করলে সেখানে ডেভিডকে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সবাইকে একসাথে শাস্তি দিব। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একসাথে নিব। আমি যদি ডেভিডকে মেরে ফেলতাম তাহলে ফরেইনার ডনদের আমি ধরতে পারতাম না, আর ডেভিডের মৃত্যুর পরে সবাই সতর্ক হয়ে যেত। এখন যেহেতু ডেভিড কোনো মতে বেঁচে গেছে, সে অবশ্যই আমাদের উপর অ্যাটাক করবে, আর তার জন্য তার ফরেইনার ডনদের সাহায্য অবশ্যই লাগবে। এখন শুধু তাদের এই দেশে আসার অপেক্ষা। সবই তো বুঝলাম, কিন্তু রোকেয়ার কি করবি? সে কিছু বলবে তার আগেই রোকেয়া আওয়াজ শুনতে পেল সবাই। মনে হয় রোকেয়া জ্ঞান ফিরছে। তাহলে এবার কি করব আমরা? এবার রোকেয়ার থেকে ডেভিড আর ফরেইনার ডনদের ব্যাপারে জানতে হবে। কিন্তু সে কি বলবে? এমনিতে বলবে না, 3rd ডিগ্রি দিতে হবে। না জিসান, আমার একটা নীতি আছে। আমি কোনো মেয়ের উপর হাত তুলি না। মারতে হলে এক গুলিতেই মেরে ফেলি। কেয়া, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি রোকেয়ার থেকে সব ইনফরমেশন কালেক্ট করবে, আর এজন্য তোমার যা করা উচিত তাই করবে। ভাই, কেয়া কি পারবে? ওয়াই নট ব্রো, আমি অবশ্যই পারবো। এবার শুধু তোমরা দেখো এই কেয়ার খেলা। তারপর কেয়া রোকেয়ার রুমে গেল। বাদশা আর সবাই রুমের বাইরে সোফায় বসে আছে। হঠাৎ রোকেয়ার রুম থেকে রোকেয়ার চিৎকার শোনা গেল। ওর খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে কেয়া তোকে খুন করতে দেখে যেভাবে ভয় পেয়েছিল, আর ওর চোখে তোর জন্য ঘৃণা দেখেছিলাম, আজ সেই কেয়া তোকে সাহায্য করছে। আমারও এক প্রশ্ন। আসলে ভাই, কেয়া যদি জানতো যে তুমি বাদশাদা মাফিয়া কিং, তাহলে সে কখনোই তোমাকে দেখে ভয় পেত না। কেন, কেয়া কি আমাকে চিনে নাকি? জি ভাই। মানে? ভাই, কেয়া আসলে তোমাকে ভালোবাসে। মানেটা কি? আমি সত্যি বলছি ভাই। কেয়া তো আমার নামও কখনো শুনেনি, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসবে? ভাই, সে আপনার নাম অনেক আগে শুনেছিল। বাদশার নাম তো দেশের কেউই জানতো না, তাহলে কেয়া কোথা থেকে শুনবে? দেশের কেউ জানতো না, কিন্তু আমি তো জানতাম বাদশাদা মাফিয়া কিং এর কথা। আসলে আমি কি কাজ করি কেয়া হঠাৎ জেনে ফেলে, তাই আমি তাকে বলেছিলাম যে সব মাফিয়ারা খারাপ হয় না, কিছু কিছু মাফিয়া আছে যারা ভালো কাজ করে, দেশের মানুষদের সাহায্য করে, দেশকে রক্ষা করে, ঠিক বাদশা ভাইয়ের মতো। তখন থেকেই বাদশা ভাই যখনই দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য কি করতো, তখন আমি কেয়াকে তা বলতাম। তখন থেকেই কেয়া বাদশা ভাইকে ভালোবাসা শুরু করেছে। কেয়া আমাকে বাদশা ভাইয়ের ছবি দেখাতে বলেছিল, কিন্তু আমি তাকে বাদশা ভাইয়ের ছবি দেখাই না, কারণ বাদশা ভাইয়ের হুকুম ছিল। ভাই, আমি সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসবে। তা হয় না দীপ। কেন হয় না? বাদশা পেছনে তাকিয়ে দেখে কেয়া বাদশার পেছনে দাঁড়িয়ে আছে। সে বাদশার সামনে এসে আবার একই প্রশ্ন করলো। কারণ আমি চাই না আমার লাইফের সাথে কেউ যুক্ত হোক। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবা আর বড় ভাইকে হারিয়েছি। আমি আর চাই না কেউ আমাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি তোমার জীবনের সাথে জড়াতে চাই। আমি তোমার জীবনের সাথে নিজের জীবন মিশিয়ে এক জীবন গড়তে চাই। ভাই, আমি সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসে। কেয়া, এই সব কথা পরে হবে, এখন বলো
রোকেয়ার থেকে কিছু জানতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, আমি জানতে পেরেছি যে ডেভিড এখন তার সুন্দরবনের ফরেস্ট গেস্ট হাউসে লুকিয়েছে। আমি আরো জানতে পেরেছি যে আজকে রাতে ফরেনার ডন আসবে সেই গেস্ট হাউসে। এই কথা শোনার পর বাসা পৈশাচিকভাবে হাসা শুরু করে। এই হাসির মানে কিছু একটা হতে চলেছে। এখানে সবাই জানে এই হাসির মানে মৃত্যুর খেলা হবে আজকে। রোকেয়াকে শেষ করে দে আর সবাই রেডি হয়ে নে, আজকে রাতে খেলা হবে মৃত্যুর খেলা। সবাই সবার রুমে চলে গেল। দীপ জিসানের সাথে গেল কিন্তু প্ল্যানিং করতে। কেয়া, তুমি কি জানো, যখন আমি প্রথম ভার্সিটিতে যাই তখন সবাই আমাকে খ্যাত বলে অত্যাচার শুরু করে, কিন্তু একমাত্র তুমি আমাকে সাহায্য করেছিলে। আমি তোমার ভিতরে একটা পিওর মন দেখতে পেয়েছিলাম। ধীরে ধীরে তোমাকে আমার ভালো লাগা শুরু করে। আমি জানি না সেটা ভালোবাসা কি না, কিন্তু আজকের পর যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। আমার কথা কি একটু ভাবা যায় না? দেখা আমাদের হবে, এটা শিওর। দেখা যাবে। দীপ জিসান সবাই সবার সাথে রুমে চলে গেল। দীপ জিসানের সাথে গেল কিছু প্ল্যানিং করতে। বিকাল 4টার দিকে সবাই রেডি হয়ে গেল ফরেস্ট গেস্ট হাউসে যাওয়ার জন্য। সবাই কি রেডি হয়েছে? আমরাও রেডি, সব প্ল্যানিং ও করা হয়েছে। আমিও রেডি। না, তুই কোথাও যাবি না। কিন্তু কেন? কারণ সেখানে বিপদ আছে। আমি কোনো বিপদকে ভয় পাই না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ডেথ, সেখানে অনেক রিস্ক আছে। আমরা সেখানে গিয়ে জীবিত নাও ফিরে আসতে পারি। ডোন্ট কেয়ার। ওকে, আমার সাথে আসো। তারপর বাদশা কেয়াকে একটা রুমে নিয়ে যায়। তারপর কথা বলার অজুহাতে কেয়াকে রুমের ভিতর আটকে রাখে। বাদশা, দরজা খোলো। সরি ফর দিস, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে নাও আসতে পারি। তাহলে আমাকে এখান থেকে বের করবে কে? এটা অটোমেটিক দরজা, 1 ঘন্টা পর ঠিকই দরজা আনলক হয়ে যাবে। তারপর বাদশা কেয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে ফরেস্ট গেস্ট হাউসের দিকে রওনা দেয়। প্রায় 4 ঘন্টা পরে সবাই সেখানে পৌঁছে গেল। বাদশার গাড়ি গেস্ট হাউসের সামনে পৌঁছালো। ধানে, এই গেস্ট হাউসের চারদিকে সিসিটিভি ক্যামেরা আছে। তাহলে আমরা ভিতরে যাব কিভাবে? চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রাখছি। মানে হলো রাহুল সিসিটিভি মনিটরে সামনে যে সব গার্ড থেকে তাদের সবাইকে কিনা, মানে হলো ডেভিড সিসিটিভি মনিটরের সামনে যেসব গার্ড থাকে তাদের সবাইকে কিনে নিয়েছে বাদশাহ ভাইয়ের হুকুমতে। তারা এখন মনিটরের রেকর্ডিং ভিডিও দেখছে। এখন তাহলে যাওয়া যাক। সবাই গেস্ট হাউসের সামনে গেল। চারদিকে যেসব গার্ড ছিল তাদের সাইলেন্সার গানের মাধ্যমে মেরে ফেলে। সবাই পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। সবাই মিটিং রুমের দরজার আড়ালে দাঁড়ালো। এখানে সব হারামিরা একসাথেই আছি। চিন্তা করিস না, আজকে এখানে কেউই বাঁচাতে পারবে না। ফরেনরা ডনদের বডিগার্ডদের খুব বুদ্ধিমানের সাথে সবাই মেরে ফেলল সাইলেন্সার বন্দুকের সাহায্যে। ডেভিডরা কিছু বোঝার আগেই বাদশাহ আর ওর টিম সবাই চারদিক দিয়ে ঘিরে ফেলে। তোরা এখানে? ইউ অ্যান্ড ইয়োর্স ডেথ, বাদশাহ দ্য মাফিয়া কিং। ওহে ইউ আর ফুলস, ইউ ক্লিনড এভরিবডি অলরেডি, নাও ইউ অল আর ফিনিশ। সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ ডেভিড গুলি করা শুরু করলো। বাদশা আর ওর টিম সবাই টেবিল, সোফা, আলমারির পেছনে লুকিয়ে ফায়ারিং করা শুরু করলো। ছোট্ট একটা রুম, তাই কেউ পালাতে পারেনি। বাদশার প্রথম গুলিটা পাকিস্তান ডনের লেগেছে, তারপর গুলিটা দুবাই ল্যান্ডলর্ডের লেগেছে। এদিকে সাব্বিরের হাতে গুলি লেগেছে। রাহুল সাব্বিরকে সেভ করে ফায়ারিং চালাচ্ছে। একে একে যখন সব ফরেনার ডন মারা গেল তখন শুধু ডেভিড বেঁচে আছে, আর সবাই গুলিও শেষ হয়ে গেছে। বাদশা, তুই যদি সত্যি মাফিয়া কিং হয়ে থাকিস তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কর। তারপর দুজনে
হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। প্রথম প্রথম বাচ্চা কভার ফাইট করলেও পরে অ্যাটাক টেকনিকের ইউজ করে। এক সময় ডেভিড বাদশার লাথি খেয়ে ফ্লোরে গিয়ে পড়ল। ডেভিডের সামনে তার বডিগার্ডের বন্দুক পড়ে রয়েছে। সেটা ডেভিড হাতে নিয়ে বাদশার দিকে তাক করে গুলি করলো। কেউ কিছু বোঝার আগেই কেয়া ফ্লোরে লুটিয়ে পড়ল। হ্যাঁ, সবাই ঠিক ধরেছেন। কেয়ার বুকে গুলিটা লেগেছে। আসলে কেয়া বাদশার সামনে গিয়ে দাঁড়ায় আর তার গুলিটা লেগে যায়। তোরা কেয়াকে সামলা। কথাটা বলেই বাদশা তার ফ্লাইং এ ফিক দিয়ে ডেভিডের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। তারপর বাদশা কুংফু স্টাইলে ডেভিডের গলায় আঘাত করে, ফলে তার গলার হাড় ভেঙে যায় আর অনবরত নাক আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। ডেভিড ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না। আমার ভাইকে কি তোরা কেউ রেহাই দিয়েছিলি? বলেই বাদশা ডেভিডের মাথা বরাবর একটা ঘুষি মারল আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে কেটে যায় আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানেই তার মৃত্যু হয়। তারপর সবাই কেয়াকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। দীপ্ত তার বোনের জন্য কান্না করে শেষ, আর বাদশারও চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাদশা তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেলল। হাসপাতালে কেয়া আর সাব্বিরকে ভর্তি করানো হলো। সাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছু নাই, কিন্তু কেয়ার বুকে গুলিটা লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে। এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু বাদশাকেই খুঁজে যাচ্ছে। তাই বাদশা কেয়ার কেবিনে গেল আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাদশা কেয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। আমার জীবন বাঁচালে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টা পর বের হলেও এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছানো অসম্ভব। তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জানালাও ছিল। সেই জানালার কাজ পুরোটা ভেঙে তারপর বের হয়েছি। সত্যি বুদ্ধি আছে তোমার। বাদশা, দা মাফিয়া কিংকে ভালোবেসেছি। অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি আর হয়? আমি বলেছিলাম যে সেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে তোমার ব্যাপার নিয়ে ভাববো। তা কি ভেবেছো? উইল ইউ ম্যারি মি? সত্যি? এক সপ্তাহ পর বাদশা আর কেয়ার বিয়ে হয়ে গেল। বাদশা এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে রুমের ভেতরে ঢুকে দেখে কেয়া বিছানায় বসে বসে মোবাইল টিপাচ্ছে। মোবাইলে কি করো? আমি যে রুমে এসেছি তা কি চোখে পড়েছে? কেন চোখে পড়বে না? আসলে আমি ফেসবুকে গল্প পড়ছিলাম আমার প্রিয় লেখক রাকিব হাসান রাজের আইডিতে। ও, এইসব ফালতু লেখকের গল্প ছাড়ো তো। আর জামাইকে যে সালাম করতে হয় তা কি তুমি জানো না? খবরদার, আমার প্রিয় লেখকের নামে কিছু বললে আজকে বাসরের কথা ভুলে যাও। এই রে, আমার বাবুটা মনে হয় রেগে গেছে। বাসা গিয়ে তার বাবুর মানে কেয়ার রাগ ভাঙাতে ব্যস্ত। আর এইটুকুতেই গল্পটা শেষ করলাম। এই পর্যন্ত আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, এটাই আশা করি।